কোনো টুর্নামেন্ট সিরিজের দল কিংবা ম্যাচের একাদশ শুধু নয়, বাংলাদেশ ক্রিকেটের যে কোনো ইস্যুতে তার চূড়ান্ত অনুমোদন নেওয়াকে অঘোষিত নিয়ম বানিয়ে ফেলেছিলেন প্রায় এক যুগ সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন। ঠুনকো বিষয়েও তাকে সংবাদ মাধ্যমের সামনে এনে দিতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। এ যেন গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশের বাইরে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলের প্রতিচ্ছবি। ক্ষমতার ব্ল্যাঙ্ক চেক পেয়ে স্বেচ্ছাচারিতায় ক্রিকেটের শেখ হাসিনা সংস্করণ হয়ে উঠেছিলেন নাজমুল হাসান পাপন। তার অধীনে জাতীয় দলের বিক্ষিপ্ত কিছু সাফল্য এলেও বেশিরভাগ সময় পারফরম্যান্সে ছিল ভাটার টান। ২০১২ সালে আ.হ.ম মোস্তফা কামালের জায়গায় সরকার মনোনীত সভাপতি হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নিজের বলা আগের কথা পরে অস্বীকার করার জন্য ডিনায়েল লেলে নাম পেয়ে যাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয়ন্ত লেলের মতো নিজের ভাবমূর্তি দাঁড় করিয়েছিলেন পাপন। যদিও এক সংবাদ সম্মেলনে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তেমন কিছুই বলেননি বলে দাবি করেছিলেন। ২০২২ সালের এশিয়া কাপে ভরাডুবির পর এবং অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের আগে বলেছিলেন, এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়, টার্গেট পরে টি-20 বিশ্বকাপ। ২০২৪ সালে পরের আসরে ব্যর্থতার পর সেটি মনে করিয়ে দেওয়া হলে পাল্টা প্রশ্ন করেছিলেন, আপনারা এগুলো বানান কোত্থেকে? অথচ ততক্ষণে তার ২ বছর আগের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পাইপলাইনে প্রচুর খেলোয়াড়ের মজুদ আছে বলে দাবি করে এলেও নাজমুলের সময়ে সেই সরবরাহ ব্যবস্থা সবচেয়ে বেশি বাধাগ্রস্ত ছিল। ত্রুটিপূর্ণ স্কুল ক্রিকেট নিয়মিত আয়োজিত হলেও সেখান থেকে খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়া কখনোই পায়নি প্রত্যাশার রূপ, এমনকি ভেঙে পড়েছিল ঘরোয়া ক্রিকেটের কাঠামো। প্রথম শ্রেণীর দুটি ক্রিকেট প্রতিযোগিতা থেকে পিকনিক আমেজ ঝেড়ে সেটিকে পেশাদার ছাঁচে ফেলতে ব্যর্থ হয়েছে নাজমুলের নেতৃত্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন। রাজনীতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পক্ষপাতমূলক আম্পায়ারিং দিয়ে ঢাকা ক্লাব ক্রিকেটকে ধ্বংস করার অভিযোগও আছে নাজমুলের বিরুদ্ধে। ২০১২ সালে চালু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। শুরুতে হইচই ফেলে দেওয়া সেই ফ্র্যাঞ্চাইজি আসরটি পাপনের অধীনে পরিণত হয়েছিল বিতর্কিত টুর্নামেন্টে। পাপন ছিলেন বেক্সিমকোর কর্মকর্তা, তাই বিপিএলে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের দল ঢাকাকে সর্বোচ্চ সুবিধা দিতেই ব্যস্ত ছিল টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিল। একইভাবে ভোটের বাজার নিয়ন্ত্রণে ঢাকা প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগও হস্তক্ষেপ করত পাপনের বোর্ড। পাপন শাসনের শিকার ক্লাব কর্মকর্তা সৈয়দ আলী আশাফ বলেছেন, আম্পায়ারিং দিয়েই আসলে সব শেষ করে ফেলা হয়েছিল। বিশেষ নির্দেশনায় সবকিছু হতো, সভাপতি নিশ্চয়ই এই দায় এড়াতে পারবেন না। নানা অভিযোগ নিয়ে কথা বলার জন্য চেষ্টা করেও অবশ্য পাওয়া যায়নি নাজমুল হাসান পাপনকে। তিনি পলাতক আছেন দেশের বাইরে, তার হোয়াটসঅ্যাপ নম্বরও নিষ্ক্রিয়। ক্রিকেট প্রশাসক হিসেবে মহাক্ষমতাধর হয়ে ওঠা নাজমুলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের সময় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে আলাদাভাবে একটি ক্যামেরা রাখতে বাধ্য করা হতো সম্প্রচার সংস্থাকে। বিসিবি সভাপতিকে তুষ্ট করতে তাকে ফাঁকে ফাঁকে টিভিতে দেখানোর রেওয়াজও ছিল। বাংলাদেশ দল জিতলেই টিভি ক্যামেরায় পাপনকে ফোনালাপে ব্যস্ত দেখা যেত। পরে তিনি ঘটা করে জানাতেন যে ফোনের অন্য প্রান্তে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। ঢাকার বাইরে যাওয়ার ক্ষেত্রে চার্টার্ড ফ্লাইট ও হেলিকপ্টার ব্যবহার করতেন পাপন। বিদেশে টুর্নামেন্ট চলাকালে একাধিকবার বিজনেস ক্লাসে দেশে আসা যাওয়ার সুবিধা নিয়েছেন বিসিবিতে তার স্নেহধন্য পরিচালকরা। নাজমুলের সময়ে চালু করা হয়েছিল বিদেশ সফরে পরিচালকদের জন্য দৈনিক $500 ভাতা। এছাড়াও বিসিবির টাকায় কোটি কোটি টাকার টিকিট কিনে সেগুলো নিজেদের ব্যবসায়িক স্বার্থে পরিচিতদের দেওয়ার অভিযোগ আছে নাজমুলের বিরুদ্ধে। সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার বিষয়টি তিনি প্রথম প্রকাশ্যে এনেছিলেন। অপ্রয়োজনীয় কথা বলে কখনো কখনো চাপে ফেলেছেন ক্রিকেটারদের। জাতীয় দলের হেড কোচ হিসেবে দ্বিতীয়বার ফিরিয়ে আনা
চান্দিকা হাতুড়ে সিংহে তার অবাধ প্রশ্রয়ই স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন বলে একমত ক্রিকেটাঙ্গন। তবে স্টিভ রোডসের বিষয়ে তিনি ছিলেন কঠোর। 2019 বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা কিছুতেই স্বীকার করতে চাননি নাজমুল, অথচ তিনি ঢাকায় ফিরিয়ে এনে ব্যর্থতার অভিযোগে চাকরিচ্যুত করেছিলেন রোডসকে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।